জানেন যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ রক্ষা চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে যারা যুগপথ আন্দোলনে রত ছিলেন, রত আছেন, তাদের বিভিন্ন দল এবং জোটের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে চলেছি এবং তারই অংশ হিসাবে আজকে আমরা 12 দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন বিষয় পর্যালোচনা করেছি এবং দেশের মানুষ এই মুহূর্তে কি আকাঙ্ক্ষা করছে, কি করলে আমরা দেশ এবং দেশের মানুষের সংকট সমাধানে আমাদের ভূমিকা পালন করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করেছি, কথা বলেছি। বেশ কিছু প্রস্তাব, বেশ কিছু পরামর্শ আমাদের সম্মানিত সহকর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা দিয়েছেন, আমরা সেগুলো করেছি এবং অন্যান্যদের সঙ্গে যে আলোচনা হয়েছে, যেসব পরামর্শ আমরা নিয়েছি, যেসব প্রস্তাব আমাদের কাছে এসেছে, এগুলো সব একসাথে মিলিয়ে আমরা বিভিন্ন জোট বা দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে আমরা বসে এটা চলছে এবং তার ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি আমরা আপনাদের জানাব। তো কাজেই আজকে মূলত আমরা মত বিনিময় করেছি। আমরা আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দের পরামর্শ এবং প্রস্তাব ইত্যাদি আমরা গ্রহণ করেছি, নিয়েছি, সেটা আমরা বিবেচনা। তো আমি এই ব্যাপারে 12 দলীয় জোটের যিনি প্রধান সমন্বয়ক, যিনি প্রধান জাতীয় পার্টির সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী এবং সাবেক শ্রমিক নেতা এবং রাজনীতিবিদ জনাব মোস্তফা জামাল হায়দার সাহেবকে কিছু বলার জন্য জনাব মোস্তফা জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত বিএনপির লিয়াজু কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং 12 দলীয় জোটের আমার সহকর্মী সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুগ সন্ধিক্ষণে আজকে এসে উপনীত হয়েছি। আপনারা সকলেই জানেন এবং সকলের মনে এই দুঃখ, ব্যথা, বেদনা, এই ক্ষোভ যে দীর্ঘদিন যাবৎ আমরা এই পরিস্থিতির মোকাবিলা করে চলেছি এবং আমরা এই আন্দোলন করছি, তাকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি না। কেন পারছি না, কি বিশেষ প্রতিবন্ধকতা, সেগুলি খুঁজে বের করা, এটাই হচ্ছে আজকে গণতান্ত্রিক শক্তির কাজ। আজকের এই প্রেস ব্রিফিং এ আপনাদেরকে সুনির্দিষ্ট কোন কর্মসূচি এক্ষুনি দিতে পারছি না। শুধু এইটুকু বলতে চাই, আপনার শুনলে সুখী হবে যে আমরা এই পরিস্থিতির থেকে উত্তরণের প্রতিবন্ধকতাগুলি চিহ্নিত করতে কিছুটা হলেও সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ অচিরেই আমরা এটা উত্তরণ করে বৃহত্তর জাতীয় ঐক্যই হচ্ছে এই মুহূর্তে আমাদের একমাত্র শক্তি, আমাদের একমাত্র হাতিয়ার। তাছাড়া এতে এই পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই। আমি অত্যন্ত আনন্দিত বিএনপি যোগ্য রাজনৈতিক দল হিসেবে, নেতৃস্থানীয় রাজনৈতিক দল হিসেবে সেই কাজটুকু পরম দায়িত্বের সাথে করে যাচ্ছে। আমাদের যুগপথ আন্দোলনের শরীর আরো দেশ জোট, তাদের সাথে আমরা আলোচনা সম্পন্ন করে একসঙ্গে আপনাদেরকে এই কথা দিতে পারি,
আগামীতে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক শক্তি, দেশপ্রেমিক শক্তি দেশের বুকে আন্দোলনে নামবে এবং আমরা এই অপশক্তির অবসান ঘটাতে সক্ষম হব। বন্ধুগণ, আমি আর একটা ছোট্ট বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার সাংবাদিক ভাই বোনেদের। সেটা হচ্ছে এই, আপনারা জানেন কিনা জানি না, খুব বেশি পাবলিসিটিতেও আসে নাই, ঢাকা হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে আমাদের বাংলাদেশের সীমান্তের চারিপাশে 10 কিলোমিটার রেডিয়াস নিয়ে একটা জোন সৃষ্টি করার যে প্রস্তাব রাখা হয়েছে, ইন দ্য নেম অফ কম্ব্যাটিং স্মাগলিং প্রতিহত করার নামে যে প্রস্তাব রাখা হয়েছে, এই 10 মাইলের ভিতরে কোনো স্থাপনা থাকতে পারবে না এবং দূর থেকে সবকিছু দেখা যায় এমনি ভাবে পরিষ্কার করে দিতে হবে এবং ওই জমি সম্পূর্ণভাবে বিজেপির হাতে চলে যাবে। আমরা এদেশের কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল এটাকে কিছুতেই গ্রহণ করে নিতে পারি না। আমাদের কাছে এই প্রস্তাব সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। আপনাদের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এই কথাটুকু আমি বলতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি জানেন কোটা সংস্কার আন্দোলন চলছে। আজকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। তারা বলছেন যে সংসদের বিদেশি অধিবেশন ডেকে যেন এই সমস্যার সমাধান করা হয়। কিন্তু হাইকোর্ট কিছুক্ষণ আগে একটি পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেছে। সেখানে বলা হচ্ছে 2018 সালে প্রধানমন্ত্রী যে নির্বাহী বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছিল তা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং অবৈধ ঘোষণা করা হয়েছে সেই পরিপত্রকে। আপনারা কি মনে করছেন, জাতীয় পার্টি বলা হচ্ছে এটি রাজনৈতিক সিদ্ধান্ত, হাইকোর্ট বলার কোনো যুক্তিকতা নেই? এর আগে যেটা বলা হয়েছিল যে শুধু মুক্তিযোদ্ধাদের ব্যাপারে ওই আদেশটা অবৈধ, আজকে কি আপনি বলছেন যে পুরো আদেশই অবৈধ? পুরো পরিপত্রটাই অবৈধ ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমরা এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে আপনারা জানেন, সেটা হলো যে ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারের আন্দোলন। কোটা সংস্কার, কোটা বাতিল না, সংস্কারের দাম। আমরা ওটার প্রতি সমর্থন জানিয়েছি। আপনার দেখেন সহজ হয় না এবং ওইভাবে করার কারণেই হাইকোর্টে সেটা আবার আংশিকভাবে বাতিল করেছিল, যার বিরুদ্ধে আবার আন্দোলন হলো। এখন আবার সবটাই বাতিল হয়ে গেছে। তার মানে যে আগের যে কোটা যেটা ছিল সেটা তাহলে বহাল হয়ে গেল। তো এইভাবে সমস্যার সমাধান হয় না। এই কয়েকটা বছর ধরে এই আন্দোলন বা বিষয়টাকে জিয়ে রাখা এটা অর্থহীন হয়েছে। উচিত ছিল যেটা, সেটা হলো যে সংস্কারের ব্যবস্থা করা এবং যুক্তিসঙ্গত সংস্কার। তো যাই হোক, আমার মনে হয় এই ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে ওই বক্তব্যের বাইরে কোনো বক্তব্য না। আজকের যে আমাদের মিটিং, আমরা এটাকে ডাইভার্ট করতে চাচ্ছি না। মানে আপনার এটাই যদি বিষয়, আপনি এই ব্যাপারটাই আপনার মূল প্রয়োগ বানায় ফেলবেন আপনারা, ফলে আমাদের যে আলোচনা আজকে সেটা থাকবে না। এটা তো একটা করেন না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা যেহেতু এখন হাইকোর্টে চলে গেছে, আদালতে চলে গেছে, না, হাইকোর্ট থেকে ডিসিশন দেওয়ার পরে এটা তো সরকারও করতে পারে, তাই না? সরকার একটা পরিবর্তন জারি করেছে। এখন দেখেন, আমাদের এই দেশের সরকারের আমরা তো মানে খুবই কষ্ট লাগে আমাদের এই কারণে আর কি, যে আমরা দেশের নাগরিক তো মুক্তিযুদ্ধ করেছি। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে যখন আমরা বললাম যে তার সুচিকিৎসার জন্য তার বাসায় রেখে চিকিৎসার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করো, তখন কি বলা হয়েছিল যে আদালতের আদেশ ছাড়া এটা সম্ভব না। কিন্তু কদিন পর আমরা দেখলাম প্রশাসনিক আদেশে তাকে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমরা যখন বলছি, ডাক্তাররা যখন বলছে যে তার এই দেশে চিকিৎসা সম্ভব না, তার উপসর্গগুলি উপশমের জন্য চেষ্টা করছে ডাক্তাররা, কিন্তু তার মূল অসুখ যেটা সেটার চিকিৎসা করতে হলে তাকে স্পেশালাইজ কোনো হসপিটালে নিতে হবে উইথ মাল্টিপল ডিসিপ্লিন, যেটা আমাদের দেশে নাই। তখন বলা হচ্ছে যে না, প্রশাসনিক আদেশ পরিবর্তন করে তাকে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, এটা আদালত। এই তো অথচ প্রশাসনিক আদেশ আপনিই দিচ্ছেন সরকার,
তারা ইচ্ছে করলে সে আদেশ পরিবর্তনও করতে পারে এবং পরিবর্তন করে শুধু যদি তিনি দেশেই চিকিৎসা করবেন এই কথাটা না রেখে যদি যেখানে প্রয়োজন সেখানে চিকিৎসা করতে পারবেন। এ দেশে যায় নাই, আমাদের আসম আব্দুল রহমানকে তো দণ্ডিত অবস্থায় দেশের বাইরে চিকিৎসা করেছে। ইভেন এই যে আপনার হাজি সেলিম আদালতে তার দণ্ড ঘোষণা হওয়ার পরে তিনি বাইরে যা চিকিৎসা করে নিয়ে আসছেন এসে হাজার হাজার কোটি দুর্নীতির দায় যারা অভিযুক্ত তাদেরকে জামিন দেওয়া হচ্ছে, তাদেরকে নির্বিঘ্নে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আর তিনি কোনো দুর্নীতি করেন নাই, তার বিরুদ্ধে কোনো তছরূপ বা আত্মসাতের অভিযোগ নাই, তাকে বছরের বছর কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। কাজে আমরা যেটা মনে করি সেটা হলো যে সংকট বাড়ানো কোনো সরকারের কর্তব্য হতে পারে না, কাজ হতে পারে না। সংকট নিরসন হলো তাদের দায়িত্ব, কিন্তু বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বৃদ্ধি করা হচ্ছে, এটা গ্রহণযোগ্য না। আর আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে এই যে প্রসঙ্গগুলি দেখলেন সাইড প্রসঙ্গ, এই নিয়ে আপনারা আজকের প্রধান যে বক্তব্য সেটা হলো যে আমরা দেশে যে বিদ্যমান সংকটগুলি চলছে, গণতন্ত্রহীনতার সংকট, দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে খোঁপলা করে দিচ্ছে। ব্যাংকগুলি শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা ইত্যাদি করা হচ্ছে, সীমান্ত মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। নানা কারণে আমরা মনে করি যে এক দফার দাবিতে আমরা লড়াই শুরু করেছি, ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান নাই। আর সেই এক দফার যে লড়াই, সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণার প্রেক্ষিত হিসাবে আমাদের এই আলোচনা হচ্ছে। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।